দেখতে দেখতে এসে গেল 2016 25,753 চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্টের হিয়ারিং ডেট। এর আগেও অনেকবার হিয়ারিং হয়েছে, কিন্তু আলটিমেট কিছুই পরিষ্কার হয়নি আমাদের কাছে। এবারের হিয়ারিংয়েও কিন্তু আমাদের কাছে সেরকম কিছু বার্তা আসবে না। প্রথম কথা এটাই, এখনও সময় লাগবে। আইনজীবীদের বক্তব্য, সময় একটু লাগবে, না হলে কিন্তু জাজমেন্ট ভুল এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সময় লাগছে মানে জানবেন, কোর্ট আপনাদের ভালোর জন্যই সময় নিয়ে ভেরিফাই করে পর্যবেক্ষণ করে তবে কিন্তু জাজমেন্টের দিকে এগোচ্ছে। আপনারা সকলেই অলরেডি টাইটেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকের এপিসোডে আমরা কোন বিষয়ে কথা বলতে চলেছি। সুপ্রিম কোর্টে চাকরি বাঁচানো একেবারেই কিন্তু সম্ভব হবে না মুখ্যমন্ত্রীর পক্ষে, তা সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যে প্রতিশ্রুতি দিক না কেন। রিসেন্ট 2021 জুলাই ধর্মতলা সমাবেশে মুখ্যমন্ত্রীকে জোর গলায় বলতে আমরা শুনি যে কারোর চাকরি যাবে না, একটা চাকরি রেডি করছি, কোর্টে গিয়ে পিটিশন করে সেই চাকরি আটকে দেওয়া হচ্ছে। আমি 10 লক্ষ 12 লক্ষ, কখনো 15 লক্ষ, কখনো বলছেন 5 লক্ষ চাকরি আমার রেডি রয়েছে। তাহলে এখন প্রশ্ন, যে তিনি যদি চাকরি রেডি রেখেছেন, তাহলে তিনি শুধু এই বিভিন্ন জনসমাবেশে বলছেন কেন? তিনি রাজ্যের বাজেট যে পেশ হয়, রাজ্য বাজেট, সেখানে তো তিনি এক কথা একবারও বলেননি। আমরা সদ্য যে বিহার স্টেট পরীক্ষা হয়েছে তার রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করছি, কিন্তু সেখানে আমরা সকলেই জানতে পেরেছি 1,60,000 চাকরি হবে। সেই সঙ্গে আমরা কিন্তু দেখেছি যে কেন্দ্রীয় বাজেট যে এই কয়েকদিন আগেই পেশ হয়ে গেল, সেই কেন্দ্রীয় বাজেটে কিন্তু বিহারের শিক্ষা খাতে 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা বিহারের জন্য বরাদ্দ হওয়া অর্থের 18%। অর্থাৎ এখানে যে নিয়োগ হবে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী জনসমাবেশে বলছেন 10 লক্ষ চাকরি আমার রেডি রয়েছে, কিন্তু বাজেটে তিনি বলছেন না। এ কথা কিন্তু আমার নয়, এ কথা বিভিন্ন আইনজীবীদের। আজকের এপিসোডে আমরা এই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করব। সামনে সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার হিয়ারিং। এতদিন আমরা অপেক্ষা করেছিলাম নতুন এসএলএসটির জন্য। আমাদের সামনে হঠাৎ করে একটা নতুন সমস্যা এসে দেখা দিয়েছে, যেটা হলো 2016-তে যাদের চাকরি হয়েছে, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12, মোট 25,753, অনেকে এটাকে একসঙ্গে 26,000 বলছেন। তো সেই নিয়োগ প্রক্রিয়া নাকি দুর্নীতিতে ভরা, সমগ্র প্যানেলই বাতিল হয়েছে, এবং সেটা আদৌ কি হবে, তাদের চাকরি থাকবে না তাদের চাকরি যাবে, সেটাই এখন প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। নতুন করে এসএলএসটি কবে হবে? যদিও নতুন করে এসএলএসটি হওয়ার ক্ষেত্রে কোনো রকম আইনি বাধা নেই, এ ব্যাপারে কিন্তু বিভিন্ন আইনজ্ঞ, বিভিন্ন লয়ার, বিভিন্ন উকিল, বিভিন্ন আইনজীবীরা কিন্তু বারংবারই বলে আসছেন। এখন সকলের চিন্তা ওই একটাই, তাহলে কি হবে? একদিকে মুখ্যমন্ত্রীর বারংবার একই কথা বলা যে চাকরি কারোর যাবে না, কারোর চাকরি আমরা যেতে দেব না। আবার অপরদিকে সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার বারংবার ডিলে হয়ে যাওয়া, যা আমাদের সকলের কাছেই কিন্তু সেটা হতাশার কারণ হয়ে দেখা দিচ্ছে। কারণ এই হতাশা কিন্তু চাকরি থাকা, চাকরি যাওয়া, কার চাকরি থাকলো কার চাকরি গেল সেটা নিয়ে নয়, প্রকৃতপক্ষে এই হতাশা দুর্নীতিকে নিয়ে। কেননা এই দুর্নীতি প্রধান বিষয়। নতুন এসএলএসটির জন্য আমরা অপেক্ষা করছি ঠিকই, কিন্তু এই দুর্নীতির যদি অবসান না ঘটে, তাহলে নতুন এসএলএসটি হয়েও কোনো লাভ হবে না, কেননা তখনও সেই দুর্নীতিই হবে। তাই সেই দুর্নীতির অবসান আগে হওয়া দরকার, সেটা কিন্তু বিভিন্ন লয়ার বিভিন্ন রকমভাবে বলছেন। অপরদিকে হাইকোর্টের আইনজীবীদের বক্তব্য সম্পূর্ণ উল্টো একেবারে। তাদের বক্তব্যই কিন্তু এসএসসি থেকে প্রাইমারি সকল ক্যান্ডিডেটদেরকে বাঁচিয়ে রেখেছে। অনেকটা আশ্বস্ত আমরা হতে পারি কেবলমাত্র লয়ারদের কথায়, মুখ্যমন্ত্রীর কথাই কিন্তু নয়। কেননা মুখ্যমন্ত্রী এর আগেও বিভিন্ন প্রতিশ্রুতি আশ্বাস দিলেও সেগুলো কিন্তু বাস্তবায়িত হয়নি চাকরির ক্ষেত্রে। তারা বারবারই বলছেন, অর্থাৎ হাইকোর্টের আইনজীবীরা কিন্তু বারংবারই বলছেন যে দুর্নীতি ধরা পড়ে গিয়েছে, চাকরি বাতিল হতে বাধ্য। সেটা হাইকোর্টে একবার হয়েছে, তারপর ডিভিশন বেঞ্চ, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, সেটাকে আবারও সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার পর সেটাকে আবারও ফিরিয়ে নিয়ে এসে ডিভিশন বেঞ্চে পুনরায় সেটাকে পর্যবেক্ষণ করা, পুনরায় সেটাকে বিচার করা, কিন্তু তাতেও কিন্তু আটকানো যায়নি। শেষ পর্যন্ত পুরো প্যানেলই বাতিল হয়েছে। তার প্রধান কারণ যোগ্য অযোগ্য
পৃথকীকরণ করা, যেটা কিন্তু রাজ্য সরকার মোটেই গুরুত্ব দিচ্ছে না। তা সে ফিরদৌস শামীম কখনো বলছেন, কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, আবার কখনো হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের মুখেও আমরা একই কথা শুনছি। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল হওয়ার সম্ভাবনাকে নিশ্চিত করে এই জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন যে এসএসসির জন্য অপেক্ষারত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি কিন্তু কিছু কিছু আশ্বাসও দিয়েছেন এবং সেই সঙ্গে বার্তাও দিয়েছেন আগামী দিনের জন্য, এবং সেই সঙ্গে চাকরি বাতিল কেসের ভবিষ্যৎ গতিবিধি নিয়ে আগাম কী ধারণা তিনি দিয়েছেন, আজকের এপিসোডে আমরা একটু সে ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করুন। এখানে যে খুব বেশি ইনফরমেটিভ তথ্য নিয়ে আজকের এপিসোডে আমরা এসেছি তা কিন্তু নয়, জাস্ট একটা গল্প করব, জাস্ট আড্ডার মতো কিন্তু আলোচনা চলবে। এবারে আপনাদেরও কিছু তথ্য এ ব্যাপারে দেওয়ার থাকলে, আপনাদের মতামত থাকলে সেগুলো নির্দ্বিধায় আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু 16ই জুলাইয়ের দিকে সকলে তাকিয়েছিলাম যে এই 16ই জুলাই থেকে আমরা কিছু তথ্য পাবো, কিছু আশ্বাস পাবো যে চাকরির বাতিল মামলাটার কোন দিকে এগোচ্ছে। চাকরিকার থাকলো, চাকরিকার গেল, সে নিয়ে আমাদের মাথা ব্যথা নয়। আমাদের মাথা ব্যথা যে এই মামলার নিষ্পত্তি ঘটলেই কিন্তু তৎক্ষণাৎ নতুন এসএলএসটির নির্দেশ আসবে, যেমনটা ঘটেছিল হাইকোর্ট থেকে ঠিক একইভাবে সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু দ্রুত নিয়োগের জন্য নির্দেশ দেবে। সেই আশা রেখে কিন্তু আমরা 16ই জুলাইয়ের দিকে তাকিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত 16ই জুলাই থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেটা আমরা সকলেই জানি, তবু আরেকবার আমরা স্মরণ করে নেব। সুপ্রিম কোর্ট জানিয়েছিল 5 পক্ষের বক্তব্য শোনা হবে এবং সেই 5 পক্ষ ছিল রাজ্য, এসএসসি, মূল মামলাকারী, চাকরিহারা ক্যান্ডিডেট এবং সেই সঙ্গে সিবিআই। এই 5টা পক্ষকে ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই 5টা পক্ষকে বলা হয়েছে তাদের মূল বক্তব্যটা 5 পাতার মধ্যে জানাতে, অর্থাৎ 5টা পক্ষ 5 পাতা করে হলে মোট 25টি পাতার মধ্যে টোটাল কেসটাকে তারা বন্দি করতে চেয়েছে, এবং সেটা করতে চেয়েছেন কে? প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এই ছিল মূল বক্তব্য। এই মামলার সঙ্গে জড়িত 5 পক্ষের বক্তব্য তিনি জানতে চেয়েছেন এবং সেটাই জানবেন এবারের 6ই আগস্ট হিয়ারিংয়ে। নিয়োগ বিধি, বিজ্ঞপ্তি, শূন্য পদের সংখ্যা, তালিকা, প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় রাখার কথা বলেছেন তিনি। 6 আগস্টের আগেই এই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়ারও নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেটা আদৌ ঘটেছে কি না, সেটা আদৌ কতটা হয়েছে, সেই নির্দেশ কতটা মানা হয়েছে এই 5 পক্ষের পক্ষ থেকে, সেটাই কিন্তু এবারের হিয়ারিংয়ে পরিষ্কার হয়ে যাবে। হাইকোর্টের সিনিয়র আইনজীবীকে এসএসসি চাকরি বাতিল মামলা নিয়ে আলোকপাত করতে অনুরোধ করা হলে তিনি বলেন, যদি 10 লক্ষ বা তারও বেশি চাকরি তৈরি থাকে আমরা কিন্তু সেই বিষয়টাকে তাহলে স্বাগত জানাবো। আমরা বলবো হ্যাঁ, সাধারণ মানুষকে চাকরি দেওয়া দরকার, তাদেরকে চাকরি তাদের কাছে কিন্তু খুব বিশেষ প্রয়োজন, কারণ বর্তমানে এমন একটা পরিস্থিতিতে এসে ঠেকেছে যেখানে পড়াশোনা জানা ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। শিক্ষিত ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, এমনকি বিদেশেও চলে যেতে বাধ্য হচ্ছে তাদের রোজগারের তাগিদে। প্রশ্ন হলো, এত শিক্ষিত ছেলে মেয়ে কেন চলে যাচ্ছে অন্য রাজ্যে? উত্তর একটাই, আমাদের রাজ্যে কোনো চাকরি নেই। যদি সত্যিই 10 লক্ষ চাকরি রেডি থাকতো, আজ 14-15 বছর হলেও উনি অজুহাত দেখাচ্ছেন যে আমি একটা চাকরি দিতে চাইছি আর বিপরীত দল বা বিরোধী দল সেটাকে আটকে দিচ্ছে। তাহলে তিনি যদি সত্যি চাকরি দিতে চাইতেন, তিনি তাহলে আজ কেন? আজ তো ক্ষমতায় তিনি হঠাৎ করে চলে আসেননি, 14-15 বছর ধরে তিনি ক্ষমতায় রয়েছেন, তাহলে এতদিন তিনি সেটা দেননি কেন? তিনি তার যথাযথ বিলি বন্দোবস্তের ব্যবস্থা করেননি কেন? কেনই বা একের পর এক বড় থেকে ছোট কোম্পানিগুলো উঠে যাচ্ছে বাংলা থেকে? একটা সময় বাম আমল সম্পর্কে অভিযোগ উঠত যে বাম আমলে কেবল লাল ঝান্ডা এবং একের পর এক কোম্পানি উঠে যাচ্ছে। তাহলে এখন তো তিনি নিজে ক্ষমতায় রয়েছেন, তাহলে এখন কটা কোম্পানি তিনি এ রাজ্যে আনতে পেরেছেন? এখন বক্তব্য একটাই, আদর্শ হওয়া উচিত একটাই, যে যদি সত্যি 10 লক্ষ চাকরি রেডি থাকে তাহলে 10 লক্ষ চাকরি রেডি আছে বলে ঘোষণা করলেই কেবল চলবে না, এই 10 লক্ষ চাকরি হতে হবে যোগ্য ক্যান্ডিডেটদের জন্য। 10 লক্ষ চাকরি দিতে হবে ন্যায় এবং ন্যায্য অধিকারী এবং আইন মেনে। একটা চাকরিও যদি বেআইনি পদ্ধতিতে হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ সেখানে কেস করতে বাধ্য হবে।
তার মানে এই নয় যে যে কেস করছে সে বিরোধী দলের লোক। একটা কথা তিনি বলতে চান যে এই জয়ন্ত নারায়ণ বলেন কোনো মামলা করে কিন্তু চাকরি দেওয়াকে কখনো আটকানো যায় না বা আটকানো হয়ও নি এতদিন পর্যন্ত। 10 লক্ষ চাকরি স্থগিত থাকুক এমন কোনো মামলাতেই কিন্তু এখনও পর্যন্ত উল্লেখ নেই যে 10 লক্ষ চাকরি, যেটা মুখ্যমন্ত্রী বলছেন আমার রেডি আছে, কিন্তু এমন কোনো মামলাতে উল্লেখ নেই যে আপনার 10 লক্ষ চাকরি এখন স্থগিত রাখুন, বা এমন কোনো জাজমেন্ট বা বিচারপতির নির্দেশও নেই। কোনো বিচারপতি থেকে শুরু করে কোনো আইনজীবী এমনকি কোনো উকিলও এ কথা কিন্তু একবারও উচ্চারণই করেননি। কিছু চাকরি দেওয়া হয়েছে যেমন বেআইনি পদ্ধতিতে, যে চাকরিগুলি সাদা খাতা থেকে দেওয়া হয়েছে সেখানে কেবলমাত্র 1 নাম্বার উত্তর দিয়ে, মানে একটা প্রশ্নের উত্তর দিয়ে তাকে 52 দিয়ে দেওয়া হয়েছে, 55-র মধ্যে তাকে 52 নাম্বার দেওয়া হয়েছে, বলা চলে 0কে 52। তার যদি পুনরাবৃত্তি আবার ঘটে তাহলে তো সাধারণ মানুষ কেস করবেই। এখানে মামলাকারীরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তারা আইনজীবী, সাধারণ মানুষের হয়ে মামলা লড়ছেন। সাধারণ মানুষের মামলা করার অধিকারটাকে আপনি কেড়ে নেবেন না প্লিজ। যদি কেউ দেখেন পাশের বাড়ির ছেলেটা সাদা খাতা দিয়ে চাকরির পরীক্ষায় প্রথম হয়েছে, তাহলে তার পক্ষে মামলা করাটা কি একেবারেই অস্বাভাবিক কাজ হবে? কোনো মামলায় এমন নেই যেখানে মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে চাকরি দেওয়া যাবে না, নতুন করে এসএলএসটি নিতে বাধা দিয়েছেন বা নতুন করে এসএলএসটি নিতে বারণ করেছেন, এমন কিন্তু কোনো জাজমেন্ট বা এমন কোনো নির্দেশ কিন্তু বিচারপতির তরফ থেকে এখনও পর্যন্ত আসেনি। এই সরকার যে চাকরি দিতে চাইছে সেগুলি মামলা করে বন্ধ করে দাও, এমনও কিন্তু নির্দেশ নেই। যে মামলা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে বর্তমানে চলছে সেখানে নিয়োগ দুর্নীতি মামলা করা হয়েছে। একটা বিষয় আমরা সকলেই কি দেখছি না যে শিক্ষা প্রশাসনের প্রায় সকলেই বর্তমানে জেলের মধ্যে বন্দী? আমরা কি দেখছি না যে মাধ্যমিক পরীক্ষাও সঠিকভাবে নেওয়ার ক্ষমতা এনাদের নেই? এটা কিন্তু আমার কথা নয়, এটা খোদ জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কথা। পরীক্ষা হওয়ার পূর্বেই সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, যোগ্য ছেলেমেয়েরা এখনও ফুটপাতে বসে আন্দোলন করছে, অপরদিকে অযোগ্যরা কিন্তু বর্তমানে বহাল তবিয়াতে এখনও কিন্তু তারা শিক্ষকতা করে যাচ্ছে। একটা প্রজন্ম প্রায় শেষ হতে চলেছে বর্তমান পরিস্থিতি যে জায়গায় গিয়েছে। এ প্রসঙ্গে সাম্প্রতিক একটা কথা উঠেছে যেটা আপনারা হয়তো সকলেই জেনে থাকবেন, যে রাজ্যের কোষাগার শূন্য, প্রায় রাজ্যের কোষাগারে এখন টাকা নেই। অর্থাৎ এটাও কিন্তু নিয়োগকে আটকে রাখার একটা অন্যরকম অজুহাত বলা চলে। এ ব্যাপারে যখন আইনজীবীদের জানতে চাওয়া হয়, এ ব্যাপারে আইনজীবীদেরকে যখন আলোকপাত করতে বলা হয়, তখন ওনারা বলছেন যে সব কিছুরই একটা নির্দিষ্ট পলিসি থাকে। 10 লক্ষ চাকরি যদি সত্যিই তৈরি থাকে তাহলে রাজ্যের বাজেটে সেটা উল্লেখ করা উচিত। রাজ্যের কোষাগার শূন্য, এটা কখনো মেনে নেওয়া যায় না। রাজ্যের কোষাগারে কত অর্থ রয়েছে সেটা আপনারাও যেমন জানেন না, অনেকেই কিন্তু এগুলো জানতে পারেন না। তাই প্রকাশ্যে সহজেই যতটা বলা যায়, আদতেও সেটার সত্যতা কতটা সে নিয়ে কিন্তু প্রশ্ন থাকে। কারোর চাকরি যাবে না এই মামলাটি সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন রয়েছে, তাই এ বিষয়ে মন্তব্য যে কারোরই পক্ষে হোক না করাই ভালো। বর্তমানে যে এপিডেভিট জমা দিতে বলা হচ্ছে 5টা পক্ষকে, সেই এপিডেভিট তারা যতটা দ্রুত দেবে, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, যে নির্দেশ একসময় হাইকোর্টও দিয়েছিল, যে নির্দেশ হাইকোর্টের নির্দেশকে রাজ্য সরকার অমান্য করেছে, শুধু রাজ্য সরকার নয়, এসএসসি বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ, সেটা যদি সুপ্রিম কোর্টেও অমান্য করে তাহলে কিন্তু হাইকোর্টের বিচারপতির যে বক্তব্য ছিল রায়দানের আগে, যে আপনারা যদি এই সেগ্রিগেশন বা ভালো খারাপ, যোগ্য অযোগ্য, ন্যায় অন্যায়ের মধ্যে পৃথকীকরণ করতে না পারেন বা না জমা দেন বা না পরিষ্কার করে দেখান, তাহলে কিন্তু পুরো প্যানেলটার মধ্যে কারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, কারা অস্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে আসছে না। স্বাভাবিকভাবেই কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করতে বাধ্য হব, এবং সে মোতাবেক কিন্তু বাধ্য তিনি হয়েছেন। সুপ্রিম কোর্টেও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না। সুপ্রিম কোর্টেও কিন্তু পুরো প্যানেলই বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি, যেমনটা আমরা বিভিন্ন আইনজীবীদের বক্তব্য থেকে পাচ্ছি।
এ ব্যাপারে আপনাদের কি মতামত, এ ব্যাপারে আপনারা কি বলছেন, আপনাদের কি চিন্তাভাবনা কি হতে পারে সে ব্যাপারে আপনারা জানাতে পারেন। তবে বর্তমানে এই চাকরি থাকা চাকরি যাওয়াটা কিন্তু নির্ভর করতে রাজ্য সরকারের ওপর। তারা যেরকমভাবে তাদের সেগ্রিগেশন জমা দেবে, যেরকমভাবে এই যোগ্য অযোগ্যের লিস্ট জমা দেবে এবং তাতে যদি সুপ্রিম কোর্ট খুশি হয়, তার মধ্যে স্বচ্ছতা থাকে, সেগুলো যদি পরিষ্কার হয়, বিশ্বাসযোগ্য হয়, তাহলেই কিন্তু একমাত্র এই মামলার সমাধান সম্ভব। না হলে কি হবে সেটা সুপ্রিম কোর্টই জানেন। তো চলুন আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। সামনে আসছে হিয়ারিং, সেই হিয়ারিংয়ে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে কি হয় তার দিকে আমরা লক্ষ্য রাখব। যে আপডেটই আসুক সেগুলো আপনাদের একে একে দিতে থাকবো। আপনারা ভিডিওটি লাইক করার পাশাপাশি কমেন্ট করুন, প্রয়োজনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।